ভালোবাসা শব্দটিকে খুবই সাধারণ মনে হয়, কিন্তু এই ভালোবাসা সম্পূর্ণ এই প্রাণী জগতের সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে যা সামনে থেকে কতকটা বোঝা যায় না বা কোনো ক্ষেত্রে আমরা বুঝতে চাই না। তো আজকের গল্পটি সম্পূর্ণই অন্য স্বাদের। এখনো পর্যন্ত এমন স্টোরি তুমি দেখোনি। গল্পটি খুবই সাধারণ কিন্তু অত্যন্তই জটিল। তুমি মুভিটি দেখে বুঝতেই পারবে না যে এই মুভির আসল কাহিনীটা কি। গল্পটিকে বুঝতে গেলে অত্যন্তই ডিপলি চিন্তা করতে হবে। সমস্যা নেই, গল্পটিকে আমি খুব সহজভাবেই এক্সপ্লেন করেছি। এই মুভিতে মোট 4টি গল্প আছে, আর মুভির শেষে আমি প্রত্যেকটা গল্পকে আমি ধরে ধরে বুঝিয়ে দেবো। আজকের গল্পটি একদম শেষ পর্যন্ত দেখো, নয়তো সব মাথার ওপর দিয়ে যাবে। তো চলো গল্পে যাওয়া যাক। তো গল্পের শুরুতেই একটি লোককে দেখতে পাই, এর নাম স্যামসন। তো স্যামসন নিজেকে আয়নায় বারবার দেখছিল, মানে খুব ভালোবাসার দৃষ্টি দিয়ে নিজেকে দেখছিল, যেমনটা আর কি আমরা আমাদের প্রিয় মানুষকে দেখি। তো সে বেশ কিছুক্ষণ নিজেকে দেখার পরে বাথরুমে আসে এবং ব্রাশ করতে করতে সে আবারও নিজেকে আয়নায় দেখতে থাকে এবং নিজের সঙ্গেই নিজে খুনসুটি করতে থাকে। সে তার নিজের চেহারাকে এতটাই ভালোবেসে ফেলেছে, সে নিজেকে আয়নায় দেখতে দেখতে তার প্রতিচ্ছবিতেই সে নিজেই চুমু খেয়ে নেয়। তো এমন সময় ওইদিকে বাড়ির কাজের মহিলা ডাক দেয়। স্যামসন একটু বিরক্ত হয়েই দরজাটা খুলে দিয়েই সে বাথরুমে চলে আসে। তো এরপরে সে দাড়ি সেভ করতে থাকে এবং এমনভাবে দাড়ি সেভ করছে যেন সে কোনো মেয়েকে স্পর্শ করছে। সে খুব সেফটির সঙ্গে তার দাড়ি সেভ করছিল, কিন্তু তারপরেও তার গালটা একটু কেটে যায়, আর কেটে যাওয়াতেই স্যামসন খুব রেগে যায়। তার কেটে গেছে সেই যন্ত্রণায় সে কষ্ট পাচ্ছে না, যেন তার প্রিয় মানুষকে কেউ ক্ষতি করে ফেলেছে সেই যন্ত্রণায় সে কষ্ট পাচ্ছে। তো এরপরে সে বাস্তবে আসে এবং সে ওই রকম একটা ভাব নিয়ে, মানে বুঝতেই পারছো, সে স্নান করতে থাকে। তো সে স্নান করে ঘরে আসে এবং সে অনেকক্ষণ ধরে তার চুল ঠিক করতে থাকে, ভালো করে পারফিউম লাগায়, জামা প্যান্ট পরে। এইসব করতে করতে সে এতটাই সময় ব্যয় করে ফেলে, তার মধ্যে ওইদিকে বাড়ির কাজের মহিলার রান্না বান্না সব শেষ। তো যাই হোক, সে রেডি হয়ে তার মায়ের জন্য ছোট্ট একটা চিঠি লেখে, এমনটা সে প্রায় লেখে। তো এরপরে সে যখন নিচে নামছিল তখন অ্যাপার্টমেন্টের একটা লোক তাকে জন্মদিনের উইশ করে আর বলে আজকের প্ল্যান কি, কিন্তু স্যামসন কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে আসে। তো সে এরপরে একটা পার্কে আসে, একটা গাছতলার বেঞ্চে এসে বসে, মানে সে প্রতিদিনই এখানে এসেই বসে আর এই বইটাই পড়তে থাকে প্রতিদিন। আসলে স্যামসনের একটা রোগ আছে, জিসোফেনিয়া। এটা একটা মানসিক রোগ। এরা সবসময় কল্পনার জগতেই বাঁচে, এরা বাস্তবতার সঙ্গে খুব একটা মেশে না। সে নিজেকে নিজেই ভালোবাসে। হ্যাঁ, নিজেকে নিজে ভালোবাসাটা অবশ্যই উচিত, কিন্তু এ ভালোবাসা আলাদা। সে নিজের মধ্যেই একটা মেয়েকে কল্পনা করে, মানে সে নিজেই নায়ক নিজেই নায়িকা, এমন একটা ব্যাপার। আর সে তার মাকে প্রতিদিন চিঠি লেখে, এটাও তার একটা ভ্রম। তো যাই হোক, কিছুক্ষণ পরে ওই বেঞ্চে একটি মেয়ে এসে বসে, এর নাম সুস্মিতা। তো সুস্মিতাকে দেখতে পায় সে কিছুটা রেগেই আছে। তো এরপরে সেখান দিয়ে কিছু মানুষের গ্রুপ যেতে থাকে, তারা কিছু একটা বিষয় আন্দোলন করতে করতে যাচ্ছে, আর সেই সময় এরা কথা বলতে থাকে। এরা যে কি কথা বলে সেটা আমরা শুনতে পাই না, মানে মুভিতেই এদের কথাটা এখানে মিউট করে দেওয়া হয়। তো তারা চলে যাবার পরে তাদের শেষের স্বল্প কথার সারমর্ম হচ্ছে সুস্মিতা খুব সমস্যার মধ্যে আছে, প্রেমজনিত কেস। তো স্যামসন তাকে বলে নিজেকে ভালোবাসো, সব ঠিক হয়ে যাবে। তো তারপরে স্যামসন সেখান থেকে চলে আসে এবং সে একটা মলে আসে। তো সেখান থেকে সে কিছু কেনাকাটা করে, তারপরে সে একটা সিনেমাতে আসে এবং সে কল্পনাতে তার পাশে তার প্রিয় মানুষ আছে এমনটা কল্পনা করতে থাকে। তো এরপরে সে একটা রেস্টুরেন্টে আসে এবং একটা কেক কেনে। আজকে তার জন্মদিন ছিল, তো সে কেকটা একা একাই কাটে, একা একাই খায় এবং নিজে নিজেই মুখে মাখতে থাকে। তো এরপরে সে একটু জল টল খাওয়া দাওয়া করে বাড়ি আসে এবং আবার সে নিজেকে আয়নায় ভালো করে দেখতে থাকে। তো তারপরে সে জামা প্যান্ট খুলে, মানে ওপরের গুলো, তো সে শুয়ে পড়ে এবং সে ঘুমানোর আগে এক দান মেরে নেয়। কি মারে সেটা একটু বুঝে নাও। তো সকালবেলা সে স্নান করতে যায় এবং পা পিছলে সেখানে পড়ে যায় এবং তার মাথাও ফেটে যায় আর সে সেখানে অজ্ঞান হয়ে যায়। তো কিছুক্ষণ পরে দেখতে পাই স্যামসমকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। তো হসপিটাল যেতে যেতে স্যামসমের জ্ঞান ফিরে আসে আর এখানেই প্রথম গল্প শেষ হয়ে যায়। তো দ্বিতীয় গল্প। তো সুস্মিতাকে দেখতে পাই সে ওই গাছতলার বেঞ্চে বসে আছে। তো সুস্মিতার প্রেমিক রাহুল যাচ্ছিল তারা বিয়ে করে অন্য শহরে গিয়ে সেটেলড হয়ে থাকবে, মানে সুস্মিতার নিজের শহর কলকাতা ছাড়তে বলে, কিন্তু সুস্মিতা যেতে চায় না। তো এই ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে সমস্যা হচ্ছে আর সেটা নিয়েই সুস্মিতা খুব টেনশনে আছে। তো ক্যামেরা অ্যাঙ্গেল ওপর দিকে আসলে আমরা এই গল্পের প্রধান আরেকটি চরিত্রকে দেখতে পাই, সেটা হচ্ছে এই গাছটাই, যে গাছের নিচে সুস্মিতা বসে আছে। আসলে এই গাছটা সুস্মিতাকে খুব ভালোবাসে। অবাক হওয়ার কিছুই নেই, গাছেরও প্রাণ আছে, অনুভূতি আছে, এটা আশ্চর্য জগদীশচন্দ্র বসু প্রমাণ করে গেছেন। তো সুস্মিতাকে কষ্টে থাকতে দেখে গাছটিও কষ্ট পায়, তাই গাছটি তখন সুস্মিতার উদ্দেশ্যে একটা হালকা বাতাস ছাড়ে। তো ঠান্ডা বাতাস পেয়ে সুস্মিতা খুব খুশি হয়। তো সুস্মিতাকে খুশি হতে দেখে গাছটিও যেন স্বস্তি পায়। তো পরের দিন সুস্মিতা আবারও ওই বেঞ্চে এসে বসে। রাহুলের সঙ্গে কথা বলার পরে
সে একটা বই পড়ছিল এবং পড়তে পড়তে সে সেখানেই শুয়ে পড়ে। তো সুস্মিতাকে শুয়ে পড়তে দেখে গাছটি আবারও শীতল বাতাস ছাড়তে থাকে। এতে সুস্মিতা ঘুমিয়ে পড়ে। তো সুস্মিতা যখন গভীর নিদ্রায় মগ্ন তখন গাছটি খুব জোরেই বাতাস বহন করতে থাকে। এর ফলে সুস্মিতার ওড়নাটা উড়ে যায়, আর যার ফলে সুস্মিতার বুকটা একটু বেশিই দেখা যাচ্ছিল। আর সুস্মিতার ওই দৃশ্য দেখে গাছটির মধ্যেও ওই অনুভূতি জাগতে শুরু করে এবং একটা সময় সে মস্ত্রাং করতে শুরু করে। মানে গাছটা তখন খুব জোরেই নড়ছিল। অতঃপর গাছটির এবার তো বুঝতেই পারছো। তো এরপরে গাছটি পুরোই শান্ত হয়ে যায়। তো অতঃপর সুস্মিতার ঘুম ভেঙে যায় এবং সে সেখান থেকে উঠে বাড়ি চলে আসে। তো এরপরে সিনে দেখতে পাই রাহুল সুস্মিতার সঙ্গে দেখা করতে আসে। তো সুস্মিতা রাহুলকে কলকাতা ঘুরে ঘুরে দেখাচ্ছিল। তো ওই রাত্রেবেলাতেই গাছটি সুস্মিতাকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে যে সুস্মিতা সুন্দর করে সেজে এসে তার সঙ্গে নাচছে এবং তার অনুভূতি জাগানোর চেষ্টা করছে। এমন একটা সিচুয়েশন গাছটি কল্পনা করতে থাকে। তো এরপরে পার্কের গার্ড সিটি বাজায় এবং গাছটির কল্পনা স্বপ্ন সেখানেই ভঙ্গ হয়ে যায়। তো পরের দিন সুস্মিতা রাহুলকে নিয়ে ওই পার্কেই আসে এবং একই জায়গাতেই তারা বসে। তো রাহুলকে দেখে গাছটি খুব কষ্ট পায় এবং তার ভিতরে ভিতরে একটা রাগ হতে থাকে। মানে জিনিসটা এইভাবে কল্পনা করো যে তুমি একজনকে ভালোবাসো, যার একটু হাসি দেখলেই তোমার মন ভরে যায়। সেই ব্যক্তি যদি অন্য কাউকে তোমার জায়গাটা দিয়ে দেয় এবং সে তোমার সঙ্গেই তার পরিচয় করিয়ে দিতে আসে, তাহলে তোমার মনে যে একটা জেলাসি, একটা রাগ, একটা কষ্ট হবে, ঠিক সেম কষ্টটা এই গাছের হচ্ছে। তো রাহুলের সেই একই কথা, তার সঙ্গে বিয়ে করে তার সঙ্গে চলে যেতে হবে, কিন্তু সুস্মিতা এটাই রাজি হচ্ছে না। তো রাহুল কথা বলছে আর গাছটি ওপর থেকে একবার পাতা, একবার ফল, একবার ফুল, একবার এরকম একটা জিনিসও ফেলে। মানে গাছটি মোটামুটি রাহুলকে সুস্মিতার পাশে বসতেই দেবে না। সবকিছুই কিন্তু রাহুলের মাথায় ও গায়ে পড়ছে, কিন্তু সুস্মিতার কিন্তু কিছুই হচ্ছে না। তো রাহুল এইবারে ওখান থেকে উঠে গাছের গোড়ায় গিয়ে দাঁড়ায়, কিন্তু সেখানে গিয়েও তার শান্তি নেই। এক ঝাঁক পিঁপড়ে তার পায়ে ছাকা পাকা করে ধরে। তো রাহুল পায়ে জুতো মুতো খুলে কিছুক্ষণ লাফালাফি করে সুস্মিতার পাশে গিয়েই বসে এবং অনেক কথাবার্তা বলে সুস্মিতাকে রাজি করিয়ে নেয়। তো তারপরে এরা একে অপরের কাছে আসতে শুরু করে। একটা সময় পরে তারা চুমু খেতে থাকে, আর তখনই যেন আচমকা বৃষ্টি হতে থাকে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে গাছটি কাঁদছে, সে খুবই কষ্ট পেয়েছে। তো রাত্রেবেলা এরা একসঙ্গেই ছিল। তখন টিভিতে একটা নিউজ দেখতে পাই বাইরে বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে। তো এরপরে আমরা সকালবেলার দৃশ্য দেখতে পাই। রাতের ঝড় বৃষ্টির কারণে ওই গাছটি পড়ে গেছে এবং তার শরীরটাও পুরো ভেঙে গেছে। তো তৃতীয় গল্পে দেখতে পাই রাহুল আর সুস্মিতার বিয়ে হয়ে গেছে। তো রাহুলের একটা কুকুর আছে, এর নাম বিঙ্গি। এটা একটা ফিমেল ডগ। তো বিঙ্গি সুস্মিতাকে সহ্য করতে পারে না। আসলে এখানে কুকুরটি রাহুলকে ভালোবাসে। তো তার জায়গা যখন সুস্মিতা নিয়ে নিয়েছে, স্বাভাবিকভাবেই কুকুরটি কষ্ট পায়। ওই জন্য সে রাগ করে বাইরে চলে আসে এবং রাহুলের সঙ্গে কাটানো মুহূর্তগুলো সে মনে করতে থাকে। তারা একসঙ্গে খেত, শুতো, টিভি দেখতো, এখানে সেখানে ঘুরতে যেত। কিন্তু সুস্মিতা আসায় এইসব থেকে সে বঞ্চিত হয়ে গেছে। তাই সে খুব কষ্ট পায়। সে বাইরে এসে একা একা শুয়ে থাকে এবং কাঁদতে থাকে। তো এরপরে দেখতে পাই রাহুল আর সুস্মিতা গল্প করছে, আর তখনই সেখানে বিঙ্গি আসে এবং সে রাহুলকে ডাকতে থাকে। আসলে সে রাহুলের ওপরে রেগে গেছে, কারণ এই সময় তাকে নিয়ে রাহুল ঘুরতে যেত, কিন্তু সেই সময়টা এখন সে সুস্মিতার সঙ্গে কাটাচ্ছে। তার কথা সে ভুলেই গেছে। তো রাত্রেবেলা রাহুল সুস্মিতাকে নিয়ে বাইরে ঘুরতে যায় এবং সেখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি আসে। এবং তারা যখন একসঙ্গে সময় কাটাতে যায় তখন সেখানে বিঙ্গি চলে আসে। বিঙ্গি এদেরকে বিশালভাবে জ্বালাতন করতে থাকে। তো পরের দিন সকালে রাহুল তার কাজে বেরিয়ে যায়। সুস্মিতা তখন ঘরে একাই ছিল। তো সে ঘরের কাজবাজ মিটিয়ে যখন বিঙ্গিকে খাবার দিতে আসে, তখন বিঙ্গি খাবার না খেয়ে সুস্মিতার উপরেই আক্রমণ করে বসে। তো রাত্রেবেলা রাহুল বাড়ি এসে দেখে সুস্মিতার অবস্থা বেশ খারাপ। এতে সে বিঙ্গির উপরে খুব রেগে যায়। তখন সে একটা বেল্ট দিয়ে বিঙ্গিকে মারতে যায়। তো সুস্মিতা রাহুলকে থামায়। তো এরপরে রাহুল ঠিক করে যে বিঙ্গিকে এ বাড়িতে আসে রাখবে না, বিঙ্গিকে সে তার মায়ের কাছে রেখে আসবে। তো পরের দিন রাহুল আর সুস্মিতা গাড়ি করে বিঙ্গিকে তার মায়ের কাছে রেখে আসার জন্য যাচ্ছিল, কিন্তু বিঙ্গির সেখানে গিয়ে থাকার বিন্দু মাত্র ইচ্ছে নেই। ওই জন্য সে চলন্ত গাড়ি দরজা খুলে ফেলে, চলন্ত গাড়ি থেকেই লাফ মারে এবং এর ফলেই গাড়িটির অ্যাক্সিডেন্ট ঘটে যায়। আর ওই অ্যাক্সিডেন্টের ফলে সুস্মিতা মারা যায় আর রাহুল কোমায় চলে যায়। আর এর ফলে বিঙ্গি আরো কষ্ট পায়। সে এইবারে সম্পূর্ণই একা হয়ে পড়েছে, তার আর কেউ নেই, সে এখন পুরো অনাথ। তো চতুর্থ গল্পে দেখতে পাই তো সুস্মিতা যেহেতু মারা গেছে তাই তার দেহ মর্গে নিয়ে আসা হয়। তো মর্গে কাজ করা একটি লোককে আমরা দেখতে পাই, এর নাম ঋত্বিক। তো সুস্মিতার মুখের ওপর থেকে কাপড়টি সরে যায়। তো ঋত্বিক সুস্মিতাকে দেখে, আর ঠিক এই সময় ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর গান বেজে ওঠে। সরি, গানটা বাজালে আমার ব্যান্ড বেজে যাবে। তো ঋত্বিক সুস্মিতাকে অপলক দৃষ্টিতে দেখতেই থাকে। সে যেন কোনো এক অদৃশ্য মায়ার টানে সেখানে দাঁড়িয়ে গেছে। সে সুস্মিতাকে ভালোবেসে ফেলেছে। এই প্রথম সে কোনো মেয়েকে এতটা ভালোবেসে ফেলেছে। তো একটু পরেই আরেকটি ছেলে চলে আসে সেখানে এবং তারা ধরাধরি করে সুস্মিতাকে বক্সের মধ্যে ঢুকিয়ে দেয়। তো সেই ছেলেটি সুস্মিতাকে ঠিকঠাক করে দিচ্ছে, আর ঋত্বিক তখনও অপলক দৃষ্টিতে সুস্মিতাকে শুধু দেখেই যাচ্ছে। তো এরপরে ঋত্বিক হালকা একটু খেয়ে যখন বাড়ি ফিরছিল তখন সে সুস্মিতাকেই কল্পনা করতে থাকে। তারা একসঙ্গে ঘুরে বেড়ানো, হোটেলে গিয়ে খাবার খাওয়া, সিনেমা দেখতে যাওয়া,
এমনকি সে সুস্মিতাকে কল্পনাতেই বিয়ে করে ফেলে। হ্যাঁ, একদম পুরো বিয়ের রীতি অনুযায়ী তারা বিয়ে সম্পূর্ণ করে। তো বিয়ের পরে যেমন হানিমুনে যায়, তারাও ঘুরতে আসে। মানে ঋত্বিকের কল্পনা জুড়েই শুধুই সুস্মিতার জন্য আবেগ আর অনুভূতি। তো সে এবারে কল্পনা থেকে বেরিয়ে আসে। এবারে সে নিজেকে একটু ভালো করে গুছিয়ে নেয় এবং সে নিজেকে আয়নায় বারবার দেখতে থাকে তাকে ভালো লাগছে তো, এমন একটা অভিপ্রায় তার মনে। তারপরে সে মর্গে আসে এবং সুস্মিতাকে সেখান থেকে বার করে। সে এটা ওটা কথা বলতে থাকে আর বলে, আচ্ছা আপনার ঠান্ডা লাগছে না তো, তাহলে এসিটা একটু কমিয়ে দেই, আপনার কোনো দরকার পড়লে বলবেন, আমি আছি। এবং সুস্মিতার প্রতি তার যে ভালোবাসার উদ্রেক হয়েছে সেই অনুভূতি ঋত্বিক সুস্মিতাকে ভাঙাচোরা ভাষায় বোঝানোর চেষ্টা করে। এরপরে ঋত্বিক সুস্মিতাকে একটা গোলাপ দেয়। তো এরপরে ঋত্বিক সুস্মিতার চুলগুলো ভালো করে আঁচড়ে দেয় এবং তাকে সযত্নে শুইয়ে দেয়। তো এরপরে কিছু গুন্ডা গোছের লোক আসে এবং ঋত্বিককে বলে এক রাতের জন্য ঋত্বিক যেন এখান থেকে চলে যায়। আসলে তারা লাশের সঙ্গে শারীরিক সম্পর্ক করে এই জন্য। তো ঋত্বিক মর্গের ঘরে গিয়ে সুস্মিতাকে মায়া ভরা দৃষ্টিতে দেখতে থাকে। এরপরে সে বাইরে আসে এবং ঘরটিকে তালা বন্ধ করে চাবিটি ছুঁড়ে বাইরে ফেলে দেয়। মানে ঋত্বিক কোনোভাবেই এদেরকে সুস্মিতার কাছে যেতে দেবে না। তো চাবি ফেলে দেওয়ায় এরা খুব রেগে যায় এবং ঋত্বিককে খুবই মারতে থাকে। আর তখনই এইদিকে সুস্মিতার ফেস একটু দেখানো হয়, তার ফেসে যেন একটু হাসি দেখতে পাই, যেন সে ঋত্বিকের ওপরে খুশি হয়েছে। তো এই ছেলেগুলো ঋত্বিককে এত মারে যে ঋত্বিক সেখানেই মারা যায়। তো এর পরের সিনে দেখতে পাই ঋত্বিকের দেহটি বক্সে ঢোকানো হচ্ছে আর ওই একই টাইমে সুস্মিতার দেহটি সেখান থেকে বার করে নেওয়া হচ্ছে। মানে সুস্মিতার বাড়ির লোক সুস্মিতার বডি নিয়ে যাচ্ছে। একদিকে ঋত্বিকের বডি ঢোকানো হচ্ছে আর অন্যদিকে সুস্মিতার বডি বের করে নিয়ে যাওয়া হচ্ছে। যার সম্মান রক্ষার্থে ঋত্বিক নিজের জীবনটা দিয়ে দিল, শেষ বেলাতেও প্রাণহীন দেহটা একসঙ্গে থাকতে পারল না। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। হ্যাঁ, অনেকেই গল্পটি বুঝতে পারোনি, সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। আসলে এই প্রাণী জগতের প্রত্যেকটা জীবের মধ্যেই আশা, আকাঙ্ক্ষা, কাম, ক্রোধ, লোভ সবই আছে। তবে ভালোবাসা সুন্দর। যে ভালোবাসার যত প্রকাশ কম, সেই ভালোবাসার তীব্রতা ততই বেশি। আরো সহজভাবে বলতে গেলে কথকটা একতরফা ভালোবাসা। তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, অথচ তার কাছে তোমার ভালোবাসা কখনোই প্রকাশ করতে পারবে না। হয়তোবা পরিস্থিতির কারণে তোমার ভালোবাসাটাই নিরর্থক। শেষ পর্যায়ে তার খুশির জন্য তোমার ত্যাগেই তার সুখ। এইবারে গল্পটা ধরে বলি। প্রথমে সামসাম, সে নিজেকে অত্যন্ত ভালোবাসে। সে নিজেকে এতটাই ভালোবাসে যে তার অন্য কারোর প্রয়োজনই পড়ে না। সে নিজেকে এতটাই ভালোবাসে সে নিজেকেই নিজে চুমু খায়, সে নিজেকেই নিজে স্যাটিসফাইড করে। কিন্তু তার একাকী ভালোবাসাটা কেউ কখনো বুঝলই না। তাকে সবাই পাগল হিসেবে দেখছে, তার ভালোবাসাটা কেউ কখনো দেখতেই চাইছে না। তারপরে ওই গাছটা, সে সুস্মিতাকে খুব ভালোবাসে। সুস্মিতা কষ্ট পেলে তারও কষ্ট হয়। এই কষ্ট থেকে সুস্মিতাকে কিভাবে মুক্তি দেওয়া যায় তার সাধ্য অনুযায়ী সে চেষ্টা করে। সুস্মিতাকে একটু হাসাতে পারলে, একটু স্বস্তি দিতে পারলে সে নিজেকে ধন্য মনে করে। কিন্তু সুস্মিতা তাকে কখনোই বোঝে না। সে তার ছায়ায় থাকে, ঠান্ডা বাতাস উপভোগ করে, মানে তার থেকে সমস্ত সাহায্য, সুরক্ষা সবকিছুই নেয়। কিন্তু তাকে সে কখনোই ভালোবাসেনি বা ভালোবাসার দৃষ্টিতেও দেখেনি। তাতেও গাছটা দুঃখ পায়নি। কিন্তু যখন সুস্মিতা অন্য একজনকে তার জায়গাটা দিয়ে দেয়, যে সুস্মিতার জন্য কিছুই করেনি, তার হাসিতে সে খুশি হয়নি, তার মন রাখতে তাকে বিদেশ চলে যেতে হচ্ছে, কিন্তু এরপরেও সুস্মিতা তাকেই তার জায়গাটা দিয়ে দিয়েছে। আর এখানে গাছটি খুব কষ্ট পায় এবং সে শেষে ভেঙে গুড়িয়ে যায়। কিন্তু গাছটির কষ্ট বা ভালোবাসা সারা জীবন তার মধ্যেই থেকে যায়। কেউ বুঝল না বা বোঝার চেষ্টাও করল না। তারপরে ওই কুকুরটির গল্প। সে রাহুলকে খুব ভালোবাসে। রাহুলের সঙ্গে ঘুরলে বা খেলা করলেই সে খুশি হয়ে যায়, তার আর কিছু চাহিদা নেই। কিন্তু তার জায়গায় যখন রাহুল সুস্মিতাকে নিয়ে এলো, সে খুবই ভেঙে পড়ে। তারপরে রাহুল যখন তার নিজের থেকে কুকুরটিকে সরিয়ে দিতে চায়, কুকুরটি এটি আর মন থেকে মেনে নিতে পারে না। সে ভাবে আমি রাহুলের সঙ্গে থাকলে থাকবো, না হলে এই রাস্তাতেই পড়ে মরে থাকবে। এই ভেবে সে দরজা খুলে বেরোতে যায়। কিন্তু নিয়তিতে অন্য কিছুই তো লেখা ছিল। সে রাহুলকেই সারা জীবনের মতো হারিয়ে ফেললো। হয়তো তাকেই সবাই দোষী ভাবছে, কিন্তু সে তো শুধুই ভালোবাসাকেই আঁকড়ে ধরতে চেয়েছিল। আসলে সেটি তো একতরফা ভালোবাসা ছিল, ওই জন্য কেউ বুঝলই না। তারপরে ঋত্বিক, সে সুস্মিতার মৃতদেহকেই ভালোবাসে। ঋত্বিক জানে যে সুস্মিতা কোনোদিনই কথা বলবেন, তারপরেও সে শুধু সুস্মিতার সঙ্গ পেলেই খুশি। তার একতরফা ভালোবাসা এতটাই তীব্র ছিল যে সে কল্পনাতেই সুস্মিতার মৃতদেহের সঙ্গেই সে বিয়ে করে ফেলে। এমনকি সে সুস্মিতার মৃতদেহের ইজ্জত বাঁচাতে সে তার নিজের জীবনটাও দিয়ে দেয়। কিন্তু শেষমেশ সুস্মিতাও তাকে ছেড়ে যায়, সে একা হয়ে পড়ে। একতরফা ভালোবাসা খুবই সুন্দর, খুবই তীব্র, কিন্তু এই ভালোবাসা তোমাকে সবসময় একাই করে রাখবে। নির্মম সত্য তো এটাই যে এর থেকে পালানো বা লুকানো সম্ভব নয়। জীবনের কোনো না কোনো পর্যায়ে একতরফার ফাঁদে পড়তেই হয়। তো যাই হোক, আজকে আমার লেখা কয়েকটা লাইন দিয়েই শেষ করি।
তোমায় নিয়ে বেঁধেছি আশা কোটি স্বপ্নের মরশুমে, শতবার চেয়েছি বোঝাতে তুমি বোঝনি এতটাই হিংসুটে। অপেক্ষা রয়ে গেছে মনে, ব্যাখ্যার ভাষা জোটেনি আমার ব্যাকরণে। আমার চিত্তে পুণ্যচ্ছেদ অঙ্কনে কার ছবি আঁকছো তুমি মনে, তুমি হয়তো মধুচন্দ্রিমায় ব্যস্ত, আমি চোখের নিম্নচাপে আশ্বস্ত। প্রথম ভালোবাসা ও স্বপ্ন, ভুলবো না তোমায় না পাওয়ার কষ্ট। তোমার প্রতি আমি কৃতজ্ঞ, আমার জীবনে প্রথম তুমি বসন্ত। জীবনে প্রেমানুভূতির জ্ঞাপনের গণিতে থাকবে কৃতজ্ঞ একনিষ্ঠ। যাই হোক, লিখতে পারলেও কবিতা আমি পাঠ করতে পারি না। তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই বলো। তো আজকের মতো টাটা।